সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। আজকে আমার জন্য প্লিজ প্লিজ একটু কথা বলে, প্লিজ প্লিজ একটু একটু খাওয়া প্লিজ 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 প্লিজ। আজকে আমার জন্য এবং যাদের আমাদের বয়স হয়ে গেছে, আমি তো 75 পার হয়ে গেছে প্রায়, কিন্তু ওনারা এখনো মনে হয় না সাত বেরিয়েছে, ওনাদেরও কিছুটা বয়স হয়েছে। আজকে আমাদের জন্য একটা অত্যন্ত আশাবাদের দিন। এই আশা যে আমাদের চোখের সামনে আমরা সেই সব তরুণ উজ্জ্বল উজ্জীবিত যুবকদের দেখতে পাচ্ছি যারা অতীতে সমাজকে পাল্টে দিয়েছে, দেশকে পাল্টে দিয়েছে, যারা নিজেদের অধিকার অর্জন করে নিয়েছে। আজকে তারা এই একখানে হয়েছে, সমস্ত চিন্তা ভাবনার ভিন্ন মতের যুবকের একখানে হয়েছে। লক্ষ্য তাদের একটা, যে আমরা এই ভয়াবহ ফ্যাসিবাদী এই যে শক্তি যারা আমাদের সবকিছুকে ধ্বংস করেছে তাকে আমরা সরাতে চাই। আমি কেন আশাবাদের কথা বললাম? আশাবাদের কথা এই জন্য বলেছি যে এই দেশে যা কিছু কল্যাণকর ঘটেছে, যা কিছু মহৎ ঘটেছে, যা কিছু বদলে দিয়েছে, তার সবটাই কিন্তু এই ছাত্রদের যুবকদের দ্বারা। সেই জন্যই আমার আজকে অত্যন্ত আশার দিন, আশাবাদ। প্রিয় সহকর্মীরা, সহযাত্রীরা, আমরা একটা বড় যুদ্ধে নেমেছি। সেই যুদ্ধটা হচ্ছে যে একটা ভয়াবহ শক্তি, যাকে আপনারা ফ্যাসিবাদী বলছেন, আমরাও বলছি, সেই ফ্যাসিবাদী শক্তি যারা আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে, আমাদের স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিয়ে, আমাদের সমস্ত আপন জনগুলোকে আজকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আজকে বাংলাদেশকে একটা তাদের বিচারকের ভাষায় জাহান্নাম বানিয়েছে। তাদেরকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার যুদ্ধে আমরা নেমেছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের সেই সাহসী নেত্রী, যিনি আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে বেরিয়ে আসতে সাহস জুগিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, 9 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন ও এখনো সংগ্রাম করে চলেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এই গণতন্ত্রের জন্য। সেই মহান মহিষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তার দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই এই আপনারা অনেকেই আলোচনা করেছেন, তবু আমি আবার বলতে চাই যে আমাদের একজন সাহসী ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যাকে গতকাল আপনারা জানেন যে তার বাসা থেকে গভীর রাত্রে তার দরজা ভেঙে তাকে বের করে নিয়ে থানায় নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে। আমরা কল্পনাও করতে পারি না যে সাবেক সংসদ সদস্য,
সাবেক ছাত্র নেতা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা ছাত্র নেতা ছিলেন, সাহসী, যার কপালে এখনো স্বৈরাচারের গুলির দাগ রয়েছে, সেই শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে এই পোষা সমস্ত আপনার ক্রীড়ক যারা তাদের উচ্ছিষ্ট ভোগ করে, তারা তাকে অন্যায়ভাবে, অযাচিতভাবে, বেআইনিভাবে তাকে আক্রমণ করেছে, তাকে আহত করেছে। বন্ধুগণ, এই লজ্জা, এই ক্ষোভ জানানোর ভাষা আমার নেই। আমি কালকেও বলেছি, আজকেও আমি বলছি যে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জা। বিশেষ করে লজ্জা তোমাদের জন্য, ছাত্রদের জন্য, যে তোমাদের একজন নেতাকে এইভাবে, পুলিশ অফিসার যারা আমাদের পয়সায় তাদের বেতন হয়, তারা তাকে বেআইনি হবে তাদের হাত তুলে তাকে আহত করেছে। বন্ধুগণ, কোন অবস্থায় অ্যানির মতো একজন সাহসী ছেলে আদালতে দাঁড়িয়ে বলে যে আমাকে চোর ডাকাতকে মানুষ এইভাবে মারে না, তারা আমাকে যেভাবে মেরেছে। এখান থেকে একটা বার্তা আপনারা পাবেন। সেই বার্তা হচ্ছে, এই মুখে কুড়ু পেটে বসে থাকবেন না, হাত গুটিয়ে বসে থাকবেন না। আপনাদের নিজেকে বাঁচতে চান, দেশকে বাঁচাতে চান, আপনাদের বাবা মা ভাই বোনকে বাঁচাতে চান, তাহলে বন্ধুগণ জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে এবং এই ঝাঁপিয়ে পড়তে হবে, রাজপথে লড়াই করে, সংগ্রাম করে তাদেরকে পরাজিত করতে হবে। অন্যথায় তারা আপনার মাথার উপরে চেপে বসছে। আজকে অনেকে যেভাবে মেরেছে, কালকে আপনাদের সকালকেই সেইভাবে মারবে। সুতরাং সেই বোধটা নিয়ে আসতে হবে। আমি আজকে আরো খুশি হতাম যদি দেখতাম আপনারা আমাদের নেতাদের প্রতিটি কথায় রেসপন্ড করছেন, আপনাদের মধ্যে আগুন জ্বলে উঠছে, আপনাদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলছে, তাহলে অনেক বেশি ক্ষতি হতে পারতাম এই বৃদ্ধ বয়স। আমরা সেটাই চাই আপনাদের কাছ থেকে। আমরা যখন যুবক ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, তখন অন্যায় প্রতিবাদ করেছি সব সময়, এবং সামনাসামনি প্রতিবাদ করেছি। বন্ধুগণ, এই যেখানে বসে আছেন, তারা যুদ্ধ করেছেন, প্রতিবাদ করেছেন এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছেন, একটা স্বাধীন দেশ তৈরি করেছেন, স্বৈরাচারকে পরাজিত করেছেন। আজকে আপনাদের কাছে এই গুরুদায়িত্ব এসেছে যে আপনারা এই ফ্যাসিবাদকে পরাজিত করবেন। অনেকে বলেন যে এখন তরুণদের সব ক্ষোভটা মোবাইল সেটে, স্ট্যাটাস দিলেই ক্ষোভ শেষ। ক্ষোভ মোবাইল সেটে দিলে শেষ হবে না, খুব রাজপথে আসতে হবে। রাজপথে এসে তাদেরকে পরাজিত করতে হবে, রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমার সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে তারা। আমার মাকে আজকে তারা অসহায় অবস্থায় বন্দি করে রেখে চিকিৎসা থেকে তারা বঞ্চিত করছে। আমার ভাইকে তারা আজকে মেরে আহত করছে। আমার 648 জন আমাদের ভাইদেরকে তারা গুম করে দিয়েছে। গুম, সহস্রাধিক নেতা কর্মীকে তারা হত্যা করেছে জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে। এই রিসেন্টলি অল্প দিনের মধ্যে, 1 বছরের মধ্যে 22 জন আমাদের সহকর্মী, ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক নেতা, তাদেরকে রাস্তায় গুলি করে মারেনি? কই আপনাদের মধ্যে সেই বিদ্রোহ কোথায়? সেই বিদ্রোহ আনতে হবে। আমি বারবার একটা কথা জোর দিচ্ছি যে আপনাদের মধ্যে সেই আর্ট তৈরি করতে হবে। একটা ব্যথা বেদনা সবকিছু নিয়ে আপনাদেরকে ধিক্কার জানাতে হবে তাদেরকে শুধু, এবং রুখে দাঁড়াতে হবে। বন্ধু, এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে আমার আশা কেটে গেছে। আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে, আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমরা এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে এবার আমরা এই যুদ্ধে জয় করতে পারবো। ঠিক না? পারবো? কই পারবো কিনা জোরে বলেন না কেউ। থাকতে হবে। ঠিক আছে, শুধু ভোট চোর বললে হবে না, শুধু ভোট চোর বললে হবে না। এই দাঁড়াও, ভোট চোর না, ভোট চোর বললে হবে না, ভোট চোর বললে হবে না। শুধু শেখ হাসিনা নিপাত বলতে হবে, ফ্যাসিবাদ নিপাত বলতে হবে।
এই কথাগুলো বলতে এই ব্যবস্থাকে আমরা ভেঙে ফেলতে চাই বন্ধুরা, এই ব্যবস্থা থেকে ভেঙে ফেলতে চাই। যাই হোক, শোনো প্লিজ, আজকে এরা আমাদের সমস্ত ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তোমাদের ভবিষ্যৎ কি? লেখাপড়া শেষ করছো, চাকরি পাবে? চাকরি পাবে না। ওই যে উনি বলেছেন যে ঠিকুজি ডিএনএ সব টেস্ট করে, তো ওই ব্যবস্থাটাকে ভাঙতে হবে। আমার যোগ্যতা থাকলে যেন আমি চাকরি পাই, সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, তাই না? আর যে অন্যায় তারা করে চলেছে, সেই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয় এখন আওয়ামী লীগের, তারা করে কিনা বা সেই ঠিকুজিটা আছে কিনা তা দেখে, তাই না? সব বিশ্ববিদ্যালয়গুলোতে একই কথা। এখন যে ভাইস চ্যান্সেলরদেরকে নিয়োগ দেওয়া হয়, তারা পারলে পড়ে, পায়ের মধ্যে পড়ে তারা কদমবুসি করে 24 ঘন্টা এই সরকার। আমাদের লজ্জা হয়, আমরা লজ্জা পাই যখন দেখি যে তারা এইভাবে দল কানা দলবাজ শিক্ষকে পরিণত হয়েছে। বন্ধুরা, আমেরিকার টিম এসছেন আপনার যে নির্বাচনের ব্যাপারে কথা বলতে, গতকাল তাদেরকে বলছে যে না, আমরা তো এখানে সুষ্ঠু অবাধ নির্বাচন তো আমরাই এনেছি, আমরা কি এনেছি, এবং আমরা গত দুটো নির্বাচন বাবা শোনো, আমরাই করেছি এবং সুষ্ঠু নির্বাচন অতীতে দুটো করেছি, আবারও করব। 14 সালে নির্বাচন করেছে, 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। সুতরাং চমৎকার নির্বাচন করেছে। 18তে নির্বাচন করেছে, আগে রাত্রেই ভোট করে ঘোষণা দিয়ে দিয়েছে। আর এখন বলছে যে আমার উপরে আস্থা রাখেন, আমি আবার সুষ্ঠু নির্বাচন করবো। এটা হচ্ছে শেয়ারের কাছে মুরগি দেওয়া, তাই না? আমি গতকালও বলেছি যে আর না, মান্না সাহেব বললেন, আমি আবার বলি, এনাফ ইজ এনাফ। অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। কয়েকদিন পরে আপনার আমদানি করার টাকা পরিশোধ করতে পারবেন না, রিজার্ভ নেমে যাচ্ছে। আজকে ব্যবসায়ীরা পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা এখন একটা এমন অবস্থায় গেছে যা ব্যবসা করতে পারছে না। গার্মেন্টসের মালিকরা বলছে আমাদের 42% অর্ডার কমে গেছে, আমরা কাজ করতে পারছি না। আজকে আমার গার্মেন্টসের শ্রমিকেরা তারা বেতন পাচ্ছে না, বাজারে গেলে তারা চাল ডাল তেল লবণ কিনতে পারছে না। আমাদের ছেলেরা তাদের লেখাপড়ার জন্য যে খাতা কলম পেন্সিল কিনতে হয় সেটাও কিনতে পারছে না। আমাদের মায়েরা তাদের বাচ্চাদেরকে একটা ডিম তুলে দিতে পারে না, তাই না? এই একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। আর ওনারা খুব আনন্দে আছেন। এই থেকে আমার ব্রাসেলসে গেছেন, যাচ্ছেন না? গেছেন, যাবেন কোথায়? আগামীকাল আমেরিকাতে 18 দিন ঘুরে আসবেন, এখন আমার ব্রাসেলস যাচ্ছেন। চতুর্দিকে ঘোরাঘুরি শুরু হয়েছে। এই ঘুরে ঘুরে যদি কোনো রকমে সামাল দেওয়া যায়, এই চেষ্টা করছে। তা আমি মাঝে মাঝে আমার ছেলেদেরকে আমার মিটিংয়ের মধ্যে আমি গল্প শুনি, আবার এটা রিপিট করতে চাই। এই গল্পটা হচ্ছে যে আপনার একজন জীবনে ব্যর্থ মানুষ, তিনি আপনার ডিসাইড করলেন যে আর পারছেন না, ছেলে মেয়েদেরকে খাওয়া দিতে পারছেন না, স্ত্রীকে খাওয়া দিতে পারছেন না, তিনি এখন আত্মহত্যা করবেন। নদীর পাড়ে চলে গেছেন, নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি নদীতে ডুব দিয়ে মরে যাবেন। ডাব দিতে গেছেন, পেছন থেকে আজরাইল তার কলার ট্রেনে ধরেছে। বলছে যে এই আমার কলার ট্রেনে ধরেছে কেন? আমি তো মরতে চাই। তুমি তো লাভ দিয়েও মরতে পারবে না, তোমার তো এখনো সময় হয় না। তো আমি তো বেঁচে কি করবো? আমি তো আমার পরিবারকে খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না। ওই তোমাকে একটু বুদ্ধি দেই, এই বাবা প্লিজ, এই প্লিজ প্লিজ, আমি তো পারছি না, আমাকে আমি কি করবো? গিয়ে ফিরে গিয়ে তো আমার লাভ নাই। তো তখন আজরাইল বললেন যে একটা বুদ্ধি দেই, তুমি গিয়ে তোমার নামের সামনে একটা ডাক্তার লিখে বাড়ির সামনে টানিয়ে দাও। তুমি আমি ডাক্তারের কিছু জানি না, কিভাবে করবো? তো কিছু জানতে হবে না, তুমি যখন রোগী আসবে তোমাকে ডাকতে, তুমি দেখবে আমি যাবে রোগী দেখতে, গিয়ে দেখবে যে রোগীর কোন দিকে আমি আছি, মাথার দিকে না পায়ের দিকে। যদি দেখো পায়ের দিকে আছি, তাহলে বুঝবে তুমি যে ওষুধে দাও সেই ওষুধে সে সুস্থ হয়ে যাবে।
আর যদি তুমি তাকে মাথার দিকে আছি, তাহলে তুমি বুঝলে যে অত ওষুধই দাও সে বাঁচবে না। আমি ছাড়া, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবেও না। শুরু হলো তার ডাক্তারি, অল্প কিছুদিনের মধ্যে তার প্রবল আপনার রমরমা ব্যবসা। ডাক্তার সাহেব 2-3 বছরের মধ্যে গাড়ি বাড়ি সব করে ফেললেন। একদিন আপনার চেম্বার থেকে ফিরে এসে রাত্রে এসে আপনার একদম মুড়ি ঘন্ট দিয়ে ভাত খেয়েছেন। ভাত খেয়ে আরাম করে পান চিবুতে চিবুতে বিছানায় শুয়েছেন। বিছানায় শুয়ে একটু তন্দ্রা এসেছে। যে তন্দ্রা এসেছে তিনি দেখেন যে আজরাইল এবং মাথার কাছে। হঠাৎ করে তার মনে হলো তার মাথার কাছে আজরাইল। সে চট করে পাগুলো ঘুরিয়ে দিয়েছে। পায়ের কাছে থাকলে তো মরবো না। তো আবার দেখে যে পা ঘুরিয়ে দিতে আবার ফোন আই দেখে যে আবার মাথার কাছে। তো সেই বনবন বনবন করে ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে তখন বলেছে, আজরাইল বলছে যে তুমি যতই ধরো না কেন বাবা, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে। উনি বলছেন, সেই ডাক্তার বলছে যে আমি তো যেতে চাই না, খুব ভালো আছি। বলছে সব বলে না হবে না, ঘোরাঘুরি করে না হবে না, তোমার সময় হয়ে গেছে। বন্ধুগণ, এদের সময় হয়ে গেছে। আমি সেই জন্যই বলতে চাই, আর ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের সকল মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। বাঁচতে চায় আপনাদের হাত থেকে। আপনাদের নির্যাতন, যন্ত্রণা, আপনাদের চুরি, দুর্নীতি, রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, সব কিছু থেকে এরা বাঁচতে চায়। বাঁচতে চায় বলেই এখনো বলছি, সময় আছে যে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যদি বিজয়ী হতে পারি, পরাজিত করতে পারি ওদেরকে, তাহলে নিঃসন্দেহে নির্বাচনের পরে যে সরকার গঠন হবে, সে সরকারটা হবে সকলকে গঠন করে 31 দফাকে বাস্তবায়িত করবার জন্য। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।